সাইক্লোন রেমালের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ধেয়ে আসছে রেমাল এবং ধেয়ে আসার সঙ্গে সঙ্গে যে সতর্কতা অবলম্বন তাও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আপনারা জানেন সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলো, সেখানে কোস্টাল যে এলাকাগুলো রয়েছে সেখানে ইতিমধ্যেই বাইকিং করা হচ্ছে এবং বিশেষ করে এই মুহূর্তে যেমনটা আমরা দেখাচ্ছিলাম বা জানাচ্ছিলাম যে একই সঙ্গে দীঘা সহ বিভিন্ন যে সমস্ত উপকূলবর্তী অঞ্চলগুলো রয়েছে এবং বিশেষ করে দীঘায় জলোচ্ছ্বাসের ছবি চোখে পড়েছে। এবং যেটা সব থেকে তাৎপর্যপূর্ণ আপনাদেরকে জানাচ্ছি আমরা যে এই মুহূর্তে দাঁড়িয়ে যেগুলো সতর্ক বার্তা, তার মধ্যে রবিবার মধ্যরাত বাংলাদেশ উপকূল ল্যান্ডফল হবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। সাগরদ্বীপ এবং খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়বে সাইক্লোন রেমাল। উপকূলের সর্বোচ্চ 135 থেকে 140 গতিবেগ কিন্তু থাকতে পারে বলে খবর আমরা জানতে পারছি। ঘূর্ণিঝড় রেমাল তার সতর্কতায় মুহূর্তে আমাদের সঙ্গে তিনজন রয়েছেন। শুরুতেই আমাদের দুই প্রতিনিধি হরিপদ রয়েছেন সুন্দরবন থেকে, শামীম রয়েছেন আমাদের সঙ্গে হাসনাবাদ থেকে এবং আবহাওয়াবিদ ডক্টর সুজিব কর তিনি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আমি একে একে আপডেট জানাবো, আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করব। আমাদের দুই প্রতিনিধি তো রয়েছেনই, আমি শুরুটা করবার চেষ্টা করব আবহাওয়াবিদ ডক্টর সুজিব কর, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। তার কাছ থেকে আমরা এই মুহূর্তে জানবার চেষ্টা করবো যে কি পরিস্থিতি, সর্বশেষ কি আপডেট স্যার পাচ্ছেন আপনি? আসলে এই মুহূর্তে ঘূর্ণিঝড়টা সুন্দরবনের উপকূলবর্তী অঞ্চল থেকে আর মাত্র 310 কিলোমিটার দূরে রয়েছে। অত্যন্ত দ্রুত গতিতে ঘূর্ণিঝড়টা এগিয়ে আসছে। যেটা বিষয় সেটা হচ্ছে যত উত্তর দিকে এগোচ্ছে তত কিন্তু ঝড়ের শক্তি কিছুটা হলেও বৃদ্ধি পাচ্ছে। তার কারণ ভূমিভাগ এবং জলভাগের সাথে টেম্পারেচার কন্ট্রাস্টের ফলে এটা খানিকটা হলেও শক্তি বৃদ্ধি করতে পারছে। তবে এই মুহূর্তে যে অবস্থায় রয়েছে সেটা কিন্তু আগামীকাল দুপুর 10টার থেকেই অর্থাৎ সকাল 10টার থেকেই এই ঝড়টা কিন্তু তার তাণ্ডব লীলা চালাতে শুরু করবে সুন্দরবন অঞ্চলে এবং মানে বিকেলবেলা 3টের সময় থেকে এই সাইক্লোনের ল্যান্ডফল প্রসেস শুরু হয়ে যাবে। এবং যেটা গুরুত্বপূর্ণ, এই ল্যান্ডফল কিন্তু খুব ছোটখাটো নয়, টানা প্রায় 6 থেকে 7 ঘন্টা ধরে ল্যান্ডফল প্রসেসটা চলবে এবং টেন্টেটিভলি রাত্রি 11:30-12টা পর্যন্ত এই ল্যান্ডফল প্রসেস কিন্তু কন্টিনিউ করবে। সাগরের যে প্রান্তে এই সাইক্লোনটা আছড়ে পড়বে সেটা হচ্ছে মূলত ঝড়খালির কাছাকাছি হলদিবাড়ি এবং তার কাছাকাছি রয়েছে একটা সুন্দরবন ন্যাশনাল পার্ক। এর ঠিক মাঝখান দিয়ে ঝড়টা এগোতে শুরু করবে। ল্যান্ডফল করার সময় এই ঝড়ের গতিবেগ থাকার সম্ভাবনা 110 থেকে 120 কিলোমিটারের কাছাকাছি এবং গাস্টিং স্পিড থাকার কথা 130 থেকে 35 কিলোমিটারের কাছাকাছি। যেটা খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে সাইক্লোনটা উপকূলবর্তী অঞ্চলের খুব কাছাকাছি পৌঁছে যাবে আজকে অর্থাৎ আগামীকাল সকাল থেকেই। এরপর যেটা হবে, সাইক্লোন তার ক্ষমতাটাকে হঠাৎ করে কোস্টাল রিজিয়নে নিয়ে এসে একটা হিউজ স্প্রেড করিয়ে দেবে, যার ফলে উপকূলবর্তী অঞ্চলে প্রায় 1700 কিলোমিটার অর্থাৎ একদিকে ওড়িশা, মাঝখানে ওয়েস্ট বেঙ্গল, সমগ্র বাংলাদেশ হয়ে অপরদিকে মায়ানমারের উপকূলবর্তী অঞ্চল পর্যন্ত পুরোটাই এই ঝড়ের আওতার মধ্যে চলে আসবে। তবে মূল যে শক্তিটা এক্সার্টেড হবে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল কোস্টাল রিজিয়নে এবং সেটা হচ্ছে মূলত তার সেন্টারটা থাকছে হলদিবাড়ি রিজিয়নের ওপরে। হলদিবাড়ি রিজিয়ন রাত্রি 12:30টার মধ্যে এই ল্যান্ডফল কমপ্লিট হওয়ার পর এই সেন্টারটা ধীরে ধীরে কিন্তু উত্তর দিকে অগ্রসর হবে এবং কলকাতার পূর্ব প্রান্ত দিয়ে এটা ধীরে ধীরে এগোতে শুরু করবে। কিন্তু যে কথাটা বলছিলাম, যেটা সবচেয়ে আশঙ্কার বিষয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আগামীকাল সকাল 10টা থেকেই সুন্দরবন অঞ্চলে ঝড়ের গতিবেগ 100 কিলোমিটারের কাছাকাছি থাকবে এবং যেটা গুরুত্বপূর্ণ, বিকেল 3টের সময় এই ঝড়ের গতিবেগ বাড়তে বাড়তে 120 থেকে 125 কিলোমিটার বা 30 কিলোমিটারের কাছাকাছি যাবে। কিন্তু এই ঝড় চলতে থাকবে সোমবার সকাল 9টা পর্যন্ত, অর্থাৎ এই যে দীর্ঘ সময় প্রায় 22 ঘন্টা ধরে সুন্দরবন অঞ্চলের উপরে কিন্তু এই সাইক্লোন তাণ্ডব লীলা চালাবার মতো একটা জায়গায় এসে পৌঁছেছে। এটা খুব একটা অ্যাবসার্ড বিষয়। তার কারণ হচ্ছে অতীতে সুন্দরবন কখনো এই ধরনের সাইক্লোন পায়নি, যেটা প্রায় টানা 22 ঘন্টা এই অঞ্চলের উপরে তছনছ করতে পারবে বা তাণ্ডব লীলা চালাতে পারবে। সুতরাং এর জন্যে
বিশেষভাবে প্রিপারেশন নেওয়া দরকার, এবং সেক্ষেত্রে কিন্তু যথোপযুক্ত ব্যবস্থা নিতে না পারলে মানুষের জীবনের ক্ষেত্রে একটা ভয়ঙ্কর অবস্থাতে এসে পৌঁছতে পারে। দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে সাইক্লোন ল্যান্ডের মধ্যে প্রবেশ করলেও কিন্তু অনেকক্ষণ ধরে এর প্রভাবটা থাকছে, এবং পরবর্তী সময় এটা ধীরে ধীরে বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলের বর্ডার রিজিয়ন দিয়ে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হবে, এবং নদীয়ার ক্রস করার পরে এটা বাংলাদেশের দিকে স্থানান্তরিত হবে। ফলে এই সাইক্লোনের চেহারা কিন্তু আলটিমেটলি কলকাতা ক্রস করে যাওয়ার পরে অনেকটা পরিমাণে কমে যাবে, কিন্তু যে মূল শক্তিটা সেই মূল শক্তিটা কিন্তু কোস্টাল রিজিয়নের উপরে অবস্থান করছে। এছাড়া আপনারা জানেন কালকে রয়েছে ভরা কোটাল, সেই কারণের জন্য সকালবেলায় 10:30 11টার সময় এবং রাত্রিবেলা 10:30 11টার সময় মারাত্মক জোয়ারের একটা চাপ থাকতে পারে। আবার রাত্রিবেলা 10:30 11টার সময় ঝড়ের প্রাবল্য থাকবে তুলনামূলকভাবে অনেকটা বেশি। ফলে সেই অবস্থাতে কিন্তু জলোচ্ছ্বাস একটা তীব্র রূপ নিতে পারে, এবং এখনো পর্যন্ত যা বোঝা যাচ্ছে সেটা কিন্তু 4.5-5 মিটারকে যদি ক্রস করে যায় তাহলেও অবাক হওয়ার মতো কিছু নেই। ফলে উপকূলবর্তী অঞ্চলে বিশেষ সতর্কতা প্রয়োজন, এবং মানুষকে এক্ষুনি এই বিষয়টাতে ওয়াকিবহাল করা প্রয়োজন, না হলে কিন্তু একটা হিউজ ডিজাস্টার সিচুয়েশন তৈরি হতে চলেছে সুন্দরবন অঞ্চলে। স্যার 22 থেকে 23 ঘন্টার এই যে লং টাইম যেটা আপনি বলছেন সব থেকে বড় অ্যালার্মিং জায়গা, এরকম হয়তো আমরা কখনো দেখিনি যে এতটা লং লাস্টিং ঝড়। ফলত সেই জায়গায় যে সতর্কতা সেটা যে ব্যাপকভাবে নিতে হবে সেটা তো খুব প্রয়োজনীয়। কোন কোন ব্যবস্থাপনাগুলো এই মুহূর্তে দরকার বলে আপনি মনে করছেন? দেখুন, ইমিডিয়েটলি এর কোনো ব্যবস্থাপনা হয় না। তার কারণটা হচ্ছে আপনারা দেখেছেন জাস্ট কিছুদিন আগেই আমফান গেছে আমাদের উপর দিয়ে, এবং আমফানের সময় এই ঝড়ের সাস্টেনেবিলিটি কোস্টাল রিজিয়নে ছিল 7 থেকে 7.5 ঘন্টা, তাতেই লন্ডভন্ড হয়ে গেছিল। ফলে 22 ঘন্টা এই ঝড়কে সহ্য করা এবং তার সাথে অতি ভারী বৃষ্টিপাত, সুন্দরবনের কোনো কোনো অঞ্চলে হয়তো 350 মিলিমিটারের কাছাকাছি রেনফলও হতে পারে। ফলে যে ভয়ঙ্কর একটা সিচুয়েশন তৈরি হবে, মানুষকে ইমিডিয়েটলি সাইক্লোন রেস্কিউ সেন্টার যেগুলো রয়েছে সেই সমস্ত সেন্টারে সরিয়ে নেওয়া প্রয়োজন, কারণ গ্রামাঞ্চলের মানুষ তারা কতটা ওয়াকিবহাল জানা নেই। ফলে তাদেরকে দরকার হলে কোথাও বাধ্য হয়েই হয়তো তাদেরকে স্থানান্তরিত করতে হবে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্রি ডিজাস্টার ম্যানেজমেন্টের সমস্ত পদ্ধতিগুলোকে এক্ষুনি সক্রিয় করা প্রয়োজন, এনডিআরএফ কে সক্রিয় করা প্রয়োজন, এবং সীমান্তরক্ষী বাহিনী যারা রয়েছে ওই অঞ্চলে তাদেরকে সক্রিয় করে দেওয়া প্রয়োজন। তাছাড়া মানুষের জন্য প্রচুর পরিমাণে ত্রাণ, ওষুধ, যোগাযোগ ব্যবস্থাকে নিরবিচ্ছিন্ন রাখা প্রয়োজন। সমস্ত বিষয়টাকে এক্ষুনি সাজিয়ে ফেলা দরকার, কারণ আমাদের হাতে কিন্তু আর সময় বেশি নেই। আগামীকাল সকাল 10টা 10:30 থেকেই কিন্তু সুন্দরবন এই ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে প্রবেশ করে যেতে চলেছে। স্যার আমি আরো আসছি আপনার কাছে। কলকাতা সহ আরো 6টি জেলায় লাল সতর্কতাও জারি করা হয়েছে। ইনফ্যাক্ট কোন কোন অঞ্চলগুলো বেশি এফেক্ট হতে পারে স্যার আমি আপনার থেকে জানবো আরো। তবে আমাদের 2 প্রতিনিধিও রয়েছেন, আমি বিশেষ করে সুন্দরবনে যাওয়ার চেষ্টা করব, কারণ ঠিক এই অঞ্চলের মানুষ সব থেকে বেশি এফেক্টেড হতে পারে। এবং খুব স্বাভাবিকভাবে আমরা জানবার চেষ্টা করব হরিপদ তোমার থেকে যেটা বলছেন ডক্টর সুজীব কর, যে এই মুহূর্তে প্রিকশনস এবং খুব গুরুত্ব সহকারে প্রিকশনস নেওয়া দরকার। কি দেখতে পাচ্ছ পরিস্থিতি? একদম মণিময়, দেখো দক্ষিণ 24 পরগনা সুন্দরবনে 2009 সালে আয়লা হয়েছে, আমপান হয়েছে, বুলবুল হয়েছে, একের পর এক প্রাকৃতিক দুর্যোগ হয়েছে সুন্দরবনে উপকূলবর্তী এলাকায়, বিশেষ করে নদী মাতৃক এলাকায়। আর নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়ে পড়েছিল একের পর এক গ্রাম। আতঙ্কে ছিল সুন্দরবনবাসী। বিশেষ করে প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে সুন্দরবন কোস্টাল থানার তরফ থেকে মাইকিং করা হচ্ছে এবং মানুষকে সচেতন করা হচ্ছে। পাশাপাশি জেলা শাসক সুমিত গুপ্তা তিনি কাকদ্বীপে বৈঠক করেছে প্রশাসনের তরফ থেকে, এবং বিভিন্ন এলাকায় কিন্তু মাইকিং চালানো হচ্ছে যে রেমাল ঘূর্ণিঝড় কিন্তু সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। আতঙ্কে রয়েছে সুন্দরবনবাসী। বিশেষ করে 120 থেকে 130 কিলোমিটার বেগে যদি সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় যদি ঝড় আসে, একেবারে কিন্তু নন্ডভন্ড হয়ে পড়তে পারে এই সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। বিশেষ করে নদীমাতৃক এলাকা এবং মৎস্যজীবীদের তাদেরকেও কিন্তু প্রশাসনের তরফ থেকে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হচ্ছে। জানবার চেষ্টা করবো, আমি আসছি তোমার কাছে যে 22 থেকে 23 ঘন্টা লং টাইম,
এর জন্য বিশেষভাবে সতর্কতা নেওয়া অবলম্বন করা প্রয়োজন। আবহবিদরাও বলছেন সেটি। আমি আসছি তোমার কাছ থেকে আপডেট নেবো আরো, তবে শামীমের কাছে চলে যাওয়ার চেষ্টা করব। শামীম, তুমি যেখানে রয়েছো কিরকম সতর্কতা অবলম্বন করা হয়েছে, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, একেবারেই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি একেবারেই এই বসিরহাটের যে পুলিশ জেলা তার কিন্তু অন্তর্গত যে সুন্দরবন এলাকা, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, এই সুন্দরবন এলাকায় কিন্তু বারংবার যখন আমফান থেকে ইয়াস, বুলবুল, বিভিন্ন ঝড়ের সময়ে কিন্তু এই নদীমাতৃক এই সুন্দরবন এলাকার মানুষজন তারা কিন্তু ঝড়ের কবলে বিধ্বস্ত হয়ে পড়েছিল এবং বারবার আমরা দেখেছিলাম এই নদীমাতৃক এলাকায় নদীবাঁধ ভাঙতে এবং মানুষজনের জীবন কিন্তু একেবারেই হাহাকার পরিণত হয়েছিল। এবং ইতিমধ্যেই যে ঘূর্ণিঝড় রেমাল, যার সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, ইতিমধ্যেই প্রশাসনিকের তরফ থেকে কিন্তু সুন্দরবনের একাধিক জায়গায় যেমন হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, সন্দেশখালীতে মাইকিং করা হচ্ছে এবং যেখানে কিন্তু বলা হচ্ছে যে যাদের কাঁচা বাড়ি আছে এবং নদীর বাঁধে যাদের বাড়ি তারা কিন্তু ওই যে দুর্যোগ মোকাবেলা কেন্দ্র, বিপর্যয় মোকাবেলা কেন্দ্র, যেখানে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র রয়েছে সেই জায়গাগুলোতে, কিংবা যেখানে প্রাথমিক বিদ্যালয় বা স্কুল রয়েছে সেই জায়গাতে সরিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে, মাইকিং করা হচ্ছে। এবং বিশেষ করে সুন্দরবনের নদীমাতৃক এলাকার মানুষজন তারা কিন্তু চিন্তিত, যেভাবে নদীবাঁধ একের পর এক নদীবাঁধ ভেঙে বিপর্যস্ত হয়েছিল আমফান, ইয়াস, বুলবুলের মতো ঝড়। কিন্তু এই যে 120 থেকে 30 কিলোমিটার বেগে যে গতিবেগে যে রেমাল ঘূর্ণিঝড় আসতে চলেছে এবং ইতিমধ্যেই যে সুন্দরবন এলাকার নদীমাতৃক এলাকার যে সমস্ত মানুষজন আছে রীতিমতো নদীর পাড়ে বসে মাথায় হাত দিয়ে কিন্তু চিন্তা করতে, খুব স্বাভাবিক চিন্তার জায়গাটা। পরিস্থিতির দিকে নজর রাখো। আমি আপাতত অনেক এই জায়গা থেকে দাঁড়িয়ে তোমরা সঙ্গে থাকো, কারণ আমরা ধন্যবাদ জানাবোই অবশ্যই, কারণ যে আপডেটগুলো তোমরা আমাদেরকে তুলে দিচ্ছ। সঙ্গে থাকো তোমরা দুজনই। আমি সুদীপ করের কাছে যাওয়ার চেষ্টা করবো। স্যার রয়েছেন আমাদের সঙ্গে। স্যার, আমি যেটা বলছিলাম, জানবার চেষ্টা করছিলাম যে কলকাতা সহ 6 জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। মূলত আরো এফেক্টগুলো কোন কোন ক্ষেত্রে আরো পড়তে পারে, বৃষ্টিপাতের কি পরিস্থিতি হতে পারে যদি একটু জানান। অ্যাকচুয়ালি দেখুন, আজকে রাতের থেকেই মূল বৃষ্টিপাতের প্রভাবটা পড়তে শুরু করবে এবং মোটামুটি ভাবে এক্সপেক্টেড যেটা রাত্রি 12টার পর থেকে আস্তে আস্তে এক এক পশলা করে বৃষ্টি হতে হতে বৃষ্টির প্রাবল্যটা বাড়বে। কালকে সকাল থেকে অতি ভারী বৃষ্টি বেশ কিছু জায়গায় এবং ভারী বৃষ্টি চলবে। মূলত ইনিশিয়ালি উপকূলবর্তী অঞ্চলে কাল সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, এই সমস্ত অঞ্চলগুলোতে বিচ্ছিন্নভাবে বৃষ্টি চলতে থাকবে। দুপুরের থেকে এই অঞ্চলগুলোতে আবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে শুরু করবে। এখন পর্যন্ত যে পরিস্থিতি তাতে কিন্তু উপকূলবর্তী অঞ্চলে 300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় হতে পারে। কলকাতা এবং তৎসন্নিহিত হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বেশ কিছু স্থানে বৃষ্টিপাতের মোট পরিমাণ 200 মিলিমিটারের কাছাকাছি হতে পারে। এছাড়া যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই অঞ্চলগুলোতে অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু যথেষ্ট ঝড়ের প্রাবল্য থাকবে এবং কলকাতা মোটামুটি ভাবে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া উইথ গাস্টিং স্পিড 70 থেকে 75 কিলোমিটার প্রায় 5 থেকে 6 ঘন্টা পেতে পারে। এছাড়া যেটা হবে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত, তার সাথে মাঝে মধ্যে বজ্রপাত, এই বিষয়টা কিন্তু কন্টিনিউ করবে এবং কলকাতাতে ঝড়ের প্রভাব 27 তারিখ সকাল 9:30 10টা পর্যন্ত কন্টিনিউ করবে। তারপর ধীরে ধীরে এই সাইক্লোনের সেন্টার যত নদীয়াকে অতিক্রম করে বাংলাদেশের দিকে অগ্রসর হবে তত ধীরে ধীরে আমাদের এই সমস্ত অঞ্চলে সাইক্লোনের প্রভাব আস্তে আস্তে কমতে শুরু করবে। স্যার, খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনার থেকে এই আপডেটগুলো আমরা পাই। আমি অনেক ধন্যবাদ জানাবো স্যার, সঙ্গে থাকবেন অবশ্যই। আপাতত আজ এই মুহূর্তে আমি অনেক ধন্যবাদ জানাই আপনাকে। আমাদের দুই প্রতিনিধিও ছিলেন। শামীম, তোমাকেও ধন্যবাদ, হরিপদ তোমাকেও ধন্যবাদ, কারণ যা আপডেট, প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। রেমাল কি করছে, কোন জায়গায় পরিস্থিতি যেতে চলেছে, তার জন্য আপনাদেরকে সতর্ক করাটা আমাদের দায়িত্ব। করলাম আমরা, করবো আমরা। তাই আপাতত এখানে শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন।